আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? ধরুন একই বাজারে একই সুযোগ সুবিধা নিয়ে হয়তো দুটো কোম্পানি শুরু করলো। হুম। কিন্তু দেখা যায় সময়ের সাথে সাথে কিছু কোম্পানি যেন মানে খুব বেশি হলে একটা ভালো কোম্পানিতেই আটকে থাকে। হ্যাঁ, এরকম তো আকছারই দেখা যায়। কিন্তু অন্যদিকে হাতে গোনা মাত্র কয়েকটি কোম্পানি তারা যেন সাধারণত্বকে একদম ছাড়িয়ে অনেক উপরে উঠে যায়, যাকে বলে দীর্ঘস্থায়ী মহত্ব অর্জন করে। ঠিক, একেবারে অন্য লেভেলে চলে যায়। কেন এমনটা হয়? মানে কি সেই রহস্য যে কিছু কোম্পানি শুধু গুড থেকে একেবারে গ্রেট হয়ে ওঠে? এই প্রশ্নটাই তো মূল, আর জিম কলিন্স ঠিক এইটারই উত্তর খুঁজেছিলেন। তার ওই বিখ্যাত বইটাতে গুড টু গ্রেট। হ্যাঁ, আর এর পেছনে কিন্তু বিশাল একটা গবেষণা ছিল, প্রায় ৫ বছরের। ৫ বছর? আচ্ছা, আমরা আজকে তাহলে এই বইটা নিয়েই কথা বলবো। আমাদের হাতে আছে বইটার মূল কনসেপ্ট নিয়ে একটা সামারি আর একটা ভিডিও বিশ্লেষণও দেখেছি। হ্যাঁ, এই দুটো সোর্স থেকে আমরা মূল বিষয়গুলো তুলে আনার চেষ্টা করতে পারি। আমাদের লক্ষ্য হবে তাহলে এই অসাধারণ রূপান্তরের পেছনের আসল কারণগুলো কি সেটা একটু সহজ করে বোঝা। একদম। আর কলিন্স কিন্তু শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন কি সেটা? যে এটা কোনো ম্যাজিক নয়, মানে কোনো রাতারাতি বিপ্লব বা একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর কোম্পানি গ্রেট হয়ে গেল, তেমনটা নয়। ও আচ্ছা, তাহলে? এটা আসলে একটা লম্বা, ধারাবাহিক আর খুব গোছানো, মানে সুশৃঙ্খল একটা প্রক্রিয়া। প্রক্রিয়া। বেশ, চলুন তাহলে এই প্রক্রিয়াটাকে একটু খুঁটিয়ে দেখি। আচ্ছা, কলিন্সের প্রথম ধারণাই তো বেশ অন্যরকম লেগেছিল আমার কাছে। লেভেল 5 লিডারশিপ। ঠিক কি বোঝাতে চেয়েছেন উনি? ঠিক এখান থেকেই আলোচনাটা শুরু করা ভালো। দেখুন, আমরা যখন খুব সফল কোম্পানির কথা ভাবি, তখন কিসের ছবি ভাসে চোখে? সাধারণত তো একজন খুব ক্যারিশম্যাটিক লিডারের কথা ভাবি আমরা। হয়তো মিডিয়াতে যাকে খুব দেখা যায় ওরকম কেউ। ঠিক, কিন্তু কলিন্সের গবেষণা বলছে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। যে কোম্পানিগুলো ওই ভালো থেকে মহৎ হয়েছে, তাদের নেতৃত্বে এমন লোক ছিলেন যারা ঠিক মিডিয়ার আলোয় থাকতে চাইতেন না। তাই নাকি? কেমন ছিলেন তারা? তাদের মধ্যে দুটো গুণের একটা অদ্ভুত মিশ্রণ ছিল। একদিকে গভীর ব্যক্তিগত নম্রতা। নম্রতা মানে বিনয়? হ্যাঁ, বিনয়। কিন্তু তার সাথেই ছিল একেবারে ইস্পাত কঠিন সংকল্প বা উইল পাওয়ার। এই দুটো মিলিয়েই হল লেভেল 5 লিডারশিপ। নম্রতা আর ইস্পাত কঠিন সংকল্প, দুটো একসাথে। এটা তো বেশ ইন্টারেস্টিং কম্বিনেশন। সাধারণত আমরা ভাবি বড় নেতা মানেই তো খুব অ্যাসার্টিভ হবেন, হয়তো একটু অহংকারও থাকবে। নম্রতা কিভাবে সাহায্য করে? এটাই তো কলিন্সের একটা বড় আবিষ্কার। এই নম্রতা মানে কিন্তু দুর্বলতা নয়, একদমই না। তাহলে? এর মানে হলো এই নেতারা নিজেদের ব্যক্তিগত প্রচার, নিজেদের ইগো, এইগুলোকে সবসময় কোম্পানির ভালোর নিচে রাখতেন। তাদের মূল লক্ষ্য থাকত কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্য, নিজের নামডাক নয়। ও, আর এই নম্রতার কারণে তারা কঠিন সত্য শুনতে বা বলতে ভয় পেতেন না। ভুল হলে স্বীকার করতে দ্বিধা করতেন না। আর অন্যদিকে তাদের ওই যে পেশাদারি সংকল্প, ওটা এতটাই দৃঢ় থাকত যে কোম্পানির ভালোর জন্য, লক্ষ্যের জন্য তারা সবচেয়ে কঠিন সিদ্ধান্তটাও নিতে পিছপা হতেন না। তার মানে তারা নিজেদের থেকেও বড় কিছু তৈরি করতে চাইতেন। একদম। এবং তারা এটাও নিশ্চিত করতেন যে তাদের পরে যারা আসবেন, মানে যোগ্য উত্তরসূরি, তারাও যেন তৈরি থাকেন, যাতে তাদের পরেও সাফল্যটা বজায় থাকে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য খুব জরুরি একটা ভিত্তি। বুঝলাম। মানে এই লিডারশিপের ধরনটাই পুরো কোম্পানির কালচারটাকে সেট করে দেয়। দারুণ। আচ্ছা, এরপর কলিন্স যে ধারণাটার কথা বলেছেন, আগে কারা তারপর কি, এটা তো আমাদের সাধারণ চিন্তাভাবনার থেকে বেশ আলাদা শোনায়। হ্যাঁ, এটা বেশ কাউন্টার ইনটুইটিভ। আমরা তো সাধারণত আগে ঠিক করি কি করতে চাই, মানে লক্ষ্য বা স্ট্র্যাটেজি কি হবে, তারপর সেই অনুযায়ী লক্ষ্য যে, তাই না? ঠিক, কিন্তু কলিন্সের গবেষণা বলছে মহৎ কোম্পানিগুলো ঠিক উল্টোটা করে। তারা আগে নিশ্চিত করে যে তাদের বাসে, মানে কোম্পানিতে, সঠিক লোক উঠছে কিনা। সঠিক লোক মানে? মানে যাদের কোম্পানির ভ্যালুজের সাথে মিল আছে, যারা কমিটেড, যারা যোগ্য। এবং একই সাথে ভুল লোকগুলোকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে কিনা, আর সঠিক লোকগুলো সঠিক সিটে বসছে কিনা। এই কাজটা আগে করতে হবে, কৌশল ঠিক করারও আগে। হ্যাঁ, কলিন্সের মতে এটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণটা খুব যুক্তিসঙ্গত। দেখুন, পরিস্থিতি তো সবসময় বদলায়, তাই না? হ্যাঁ, মার্কেট বদলায়, টেকনোলজি বদলায়। তা তো বটেই।
এখন যদি আপনার টিমে সঠিক মানুষ থাকে, মানে যারা এই চেঞ্জগুলোর সাথে মানিয়ে নিতে পারবে, নতুন পথ খুঁজে বের করতে পারবে, তাহলে প্রাথমিক কৌশল যদি একটু এদিক ওদিক হয়ও তারা ঠিক সামলে নিতে পারবে। ও আচ্ছা। কিন্তু যদি শুরুতেই ভুল লোক নিয়ে নেন, তাহলে দুনিয়ার সেরা কৌশলও কিন্তু কোনো কাজে আসবে না, তারা পারবে না। তার মানে মানুষই আগে, কৌশল তার করে। বেশ, তাহলে দাঁড়ালো সঠিক নেতৃত্ব সঠিক মানুষ বেছে নিল। কিন্তু সবসময় তো পরিস্থিতি ভালো থাকে না, তাই না? কঠিন সময় আসে, তখন কি করে এই মহৎ কোম্পানিগুলো? এখানেই আসে কলিন্সের আরেকটা খুব পাওয়ারফুল আইডিয়া। সেটা হলো কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া, কনফ্রন্ট দ্য ব্রুটাল ফ্যাক্টস, মানে কঠিন সত্যিটাকে মেনে নেওয়া। কিন্তু এর সাথে আরেকটা জিনিসও আছে না? হ্যাঁ আছে। কঠিন বাস্তবতাকে স্বীকার করার পরেও চূড়ান্ত বিজয়ের প্রতি বিশ্বাসটা হারানো যাবে না। এই দুটোকে একসাথে তিনি বলছেন স্টকডেল প্যারাডক্স। স্টকডেল প্যারাডক্স, এটা কি কোনো ঘটনা থেকে এসছে? হ্যাঁ, অ্যাডমিরাল জিম স্টকডেল, তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় প্রায় ৮ বছর যুদ্ধবন্দী ছিলেন। দীর্ঘ সময়। ৮ বছর! ভাবা যায় না। উনি পরে লিখেছেন তার অভিজ্ঞতায়, যারা খুব তাড়াতাড়ি আশা হারিয়ে ফেলত তারা যেমন টিকতে পারত না, তেমনি যারা অন্ধ আশাবাদী ছিল। অন্ধ আশাবাদী মানে? মানে যারা ভাবত এই তো সামনে বড়দিনের আগেই ছাড়া পেয়ে যাব, বা আর কদিন পরেই সব ঠিক হয়ে যাবে, এরকম, তারাও কিন্তু মানসিকভাবে দ্রুত ভেঙে পড়ত, কারণ তাদের আশা বারবার ভাঙত। তাহলে কারা টিকে ছিল? টিকে ছিল তারাই যারা পরিস্থিতির ভয়াবহতাকে পুরোপুরি স্বীকার করে নিত। মানে হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, কবে ছাড়া পাবো তার কোনো ঠিক নেই, এই সত্যিটা মেনে নিত। কিন্তু 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 তারা এই বিশ্বাসটা হারাতো না যে শেষ পর্যন্ত তারা ঠিকই বেরোবে, জয়ী হবে, মুক্তি পাবে। এই দ্বৈততাই তাদের টিকিয়ে রেখেছিল। বাহ, মানে কঠিন সত্যকে এড়িয়ে যাওয়া চলবে না, চোখ বন্ধ করে থাকলে হবে না, সেটা যতই খারাপ হোক দেখতে হবে। একদম। কিন্তু একই সাথে ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে হবে। এই দুটো একসাথে বজায় রাখা তো বেশ কঠিন মনে হচ্ছে। অবশ্যই কঠিন। আর এটাই মহৎ কোম্পানিগুলোর একটা বড় বৈশিষ্ট্য। তারা কঠিন সত্য শুনতে বা বলতে ভয় পায় না। কোম্পানির ভেতরে এমন একটা পরিবেশ তৈরি হয় যেখানে যে কেউ, মানে ধরুন একদম নিচের দিকের কর্মীও, কোনো সমস্যা বা খারাপ খবর থাকলে সেটা উপরে জানাতে পারে। এবং তার জন্য তাকে কোনো সমস্যায় পড়তে হয় না। না, বরং এই খোলামেলা আলোচনার সংস্কৃতিটাই তাদের শক্তি। কারণ বাস্তবতাকে স্বীকার করলেই তো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। আর চূড়ান্ত লক্ষ্যের প্রতি ওই যে বিশ্বাস, ওটা তাদের এগিয়ে চলার প্রেরণা দেয়। এটা তাদের যেমন মিথ্যা আশা থেকে বাঁচায়, তেমনি গভীর হতাশায় ডুবে যাওয়া থেকেও রক্ষা করে। এখানেও ওই লেভেল 5 নেটার নম্রতাটা কাজে লাগে নিশ্চয়ই, কারণ তিনি নিজের সত্যিটা শুনতে চান। ঠিক ধরেছেন। নেতা নিজে যদি বাস্তবতাকে স্বীকার করতে পারেন, তাহলেই তো অন্যদেরও সেটা করতে উৎসাহিত করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা পেলাম লেভেল 5 লিডারশিপ, সঠিক মানুষ বাছাই আর কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস। এই তিনটে তো বেশ সম্পর্কিত মনে হচ্ছে। হ্যাঁ, একটা আরেকটার সাথে জুড়ে আছে। এরপর কলিন্স একটা খুব মজার উপমা ব্যবহার করেছেন, সজারু আর শেয়ালের গল্প। হেজাক কনসেপ্ট, এটা আসলে কিসের প্রতীক? এটা একটা পুরনো গ্রিক গল্প থেকে নেওয়া। গল্পটা হলো, শিয়াল অনেক কিছু জানে, অনেক চালাক, অনেক কৌশল তার জানা, কিন্তু সজারু। সজারু তো কাঁটাওয়ালা প্রাণীটা, তাই না? হ্যাঁ, সজারু শুধু একটাই বড় জিনিস খুব ভালো করে জানে, কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। যখনই শেয়াল আক্রমণ করতে আসে, সজারু বলের মতো গুটিয়ে গিয়ে কাঁটাগুলো বের করে দেয়। শেয়াল আর কিছুই করতে পারে না। হ্যাঁ, বেশ। তো এর মানে কি দাঁড়ালো? কলিন্স এই উপমাটা ব্যবহার করে বলছেন, মহৎ কোম্পানিগুলো অনেকটা ওই সজারুর মতো। তারা দুনিয়ার সব কিছু একটু একটু করে করার চেষ্টা করে না। তাহলে কি করে? তারা তাদের একটা মূল শক্তি বা কনসেপ্টকে খুঁজে বের করে এবং সেটার উপরেই পুরো ফোকাসটা দেয়। আর সেটাতেই তারা অসাধারণ হয়ে ওঠে। এই মূল ধারণা বা ফোকাসটাকেই উনি বলছেন হেজহগ কনসেপ্ট। আর এই হেজহগ কনসেপ্টটা খুঁজে বের করার জন্য উনি 3টে প্রশ্নের কথা বলেছেন, তাই না? ঠিক, 3টা বৃত্তের মতো। প্রথম প্রশ্ন, আপনারা ঠিক কোন জিনিসটাতে বিশ্বের সেরা হতে পারেন? এবং একই সাথে এটাও বোঝা জরুরি যে কোনটায় আপনারা সেরা হতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয়টা? দ্বিতীয় প্রশ্ন, আপনাদের অর্থনৈতিক ইঞ্জিন কিসের উপর চলে? মানে লাভজনকতার মূল চালকটা কি? প্রতি ইউনিট কাস্টমার বা প্রতি ইউনিট প্রোডাক্ট, কোন মেট্রিকটা আপনাদের লাভ বাড়ায়? আর তৃতীয়? তৃতীয় প্রশ্ন, আপনারা কোন কাজটার প্রতি গভীরভাবে আবেগপ্রবণ?
মানে কোন কাজটা করতে আপনাদের অন্তর থেকে ভালো লাগে, একটা প্যাশন কাজ করে। এই তিনটে বৃত্ত যেখানে মিলে যায় সেটাই হলো কোম্পানির হেজহগ কনসেপ্ট। একদম। এই সংযোগস্থলটা খুঁজে বের করা। ব্যাপারটা শুনতে বেশ সরল মনে হচ্ছে, কিন্তু বাস্তবে একটা কোম্পানি কিভাবে বুঝবে যে তারা তাদের আসল হেজহগ কনসেপ্টটা খুঁজে পেয়েছে? এটা তো নিশ্চয়ই খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা একেবারেই সহজ কাজ নয়। আর এটা এমন নয় যে একদিন মিটিং করে বসে ঠিক করে ফেললাম। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। অনেক আলোচনা, তর্ক-বিতর্ক, পরীক্ষা-নিরীক্ষা, বাস্তব অভিজ্ঞতা এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু একবার যখন কোনো কোম্পানি তাদের এই হেজহগ কনসেপ্টটা ধরতে পারে, তখন সেটা তাদের জন্য একটা নর্থ স্টারের মতো কাজ করে। মানে পথ দেখায়। হ্যাঁ, খুব সরল কিন্তু শক্তিশালী একটা পথ নির্দেশক। তখন তারা পরিষ্কার বুঝতে পারে কোন সুযোগটা তাদের জন্য ঠিক আর কোনটা নয়, কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় সরাসরি না করে দিতে হবে। এর ফলে কি হয়? এর ফলে তাদের সমস্ত শক্তি, সমস্ত মনোযোগ একটা নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত হয়। এই সরলতা আর ফোকাস এটাই তাদের বিরাট শক্তি যোগায়। তারা তখন আর 10টা আকর্ষণীয় কিন্তু তাদের মূল লক্ষ্যের সাথে যায় না এমন জিনিসের পেছনে ছোটে না। এই ফোকাসটা ধরে রাখাটাই তাহলে সাফল্যের একটা বড় চাবিকাঠি। অবশ্যই। আর এই ফোকাস ধরে রাখার জন্য দরকার হয় শৃঙ্খলার। হ্যাঁ, কলিন্স তো শৃঙ্খলার সংস্কৃতির কথাও বলেছেন। এটা কি ওই গতানুগতিক অফিসিয়াল নিয়মকানুন মেনে চলার কথা, মানে পাংচুয়ালিটি, ড্রেস কোড এইসব? না, ঠিক তা নয়। কলিন্স কিন্তু স্পষ্ট করে বলেছেন শৃঙ্খলার সংস্কৃতি মানে আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি নয়। তাহলে কি? দেখুন, আমলাতন্ত্র কখন দরকার হয়? যখন সিস্টেমে ভুল লোক থাকে, যাদের ঠিকমতো কাজ করানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য অনেক নিয়মকানুন তৈরি করতে হয়। ও আচ্ছা। কিন্তু কলিন্স বলছেন, যখন আপনার কাছে সঠিক লোক আছে, যারা আবার সেই লেভেল 5 নেতার অধীনে কাজ করছে আর হেজহগ কনসেপ্ট সম্পর্কেও জানে, তখন তাদের কি আর মাইক্রো ম্যানেজ করার দরকার আছে? না, থাকার তো কথা নয়। ঠিক, সঠিক লোকেরা নিজেরাই দায়িত্ব নিতে চায়। তারা বরং একটা শৃঙ্খলার মধ্যে কাজ করতে পছন্দ করে। এখানে শৃঙ্খলাটা আসে ভেতর থেকে, দায়িত্ববোধ থেকে। তার মানে স্বাধীনতা আর দায়িত্ববোধ একসাথে চলে? এক্স্যাক্টলি। এই সংস্কৃতিতে কর্মীদের স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু তার সাথে দায়িত্বও থাকে। তারা জানে তাদের কাজের গণ্ডি কোনটা, কিন্তু সেই গণ্ডির মধ্যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। সবচেয়ে বড় কথা, তারা ওই হেজহগ কনসেপ্টের প্রতি অনুগত থাকে এবং দিনের পর দিন সেই অনুযায়ী কাজ করে যায়। এটাই হলো শৃঙ্খলার সংস্কৃতি। তার মানে সঠিক মানুষ থাকলে শৃঙ্খলার জন্য বাইরে থেকে খুব বেশি নিয়ম চাপাতে হয় না। এটা তো ওই আগেকারা কনসেপ্টের সাথেই আবার মিলে যাচ্ছে। হ্যাঁ, সবগুলো ধারণাই একে অপরের সাথে যুক্ত। বেশ, কিন্তু একটা প্রশ্ন আসছে। এখনকার যুগে তো আমরা সবসময় শুনি প্রযুক্তির কথা। টেকনোলজি নাকি সব বদলে দিচ্ছে? কলিন্স প্রযুক্তির ভূমিকা নিয়ে কি বলেছেন? তিনি কি এর সাথে একমত? এখানে কলিন্সের পর্যবেক্ষণটা বেশ ইন্টারেস্টিং এবং হয়তো অনেকের ধারণার থেকে একটু আলাদা। কিরকম? তিনি দেখেছেন যে কোম্পানিগুলো মহৎ হয়েছে, তারা কিন্তু প্রযুক্তির ব্যবহার নিয়ে খুব ভেবেচিন্তে পা ফেলেছে। মানে বাজারে নতুন কোনো টেকনোলজি এসেছে বা প্রতিযোগী কোম্পানি ব্যবহার করছে, শুধু এই কারণেই তারা সেটার পিছনে ছোটেনি। তাহলে তারা প্রযুক্তিকে কিভাবে দেখেছে? তারা আগে তাদের ভিতটা শক্ত করেছে, মানে ওই হেজহগ কনসেপ্ট অনুযায়ী নিজেদের মূল শক্তিটাকে শান দিয়েছে, শৃঙ্খলার সংস্কৃতি তৈরি করেছে। তারপর তারপর তারা খুব সাবধানে সেই প্রযুক্তিগুলোকে বেছে নিয়েছে, যেগুলো তাদের ওই শক্তিশালী অবস্থানকে, তাদের ওই গতিকে আরও বাড়িয়ে দিতে পারে, মানে ত্বরান্বিত করতে পারে। প্রযুক্তি তাদের কাছে মূল চালিকা শক্তি ছিল না। মূল চালিকা শক্তি নয়, বরং একটা ত্বরণকারী বা অ্যাক্সেলারেটর। ঠিক তাই, এটাই হলো কিওয়ার্ড, অ্যাক্সেলারেটর। এটা তো বেশ অন্যরকম ভাবনা, কারণ আজকাল তো অনেক কোম্পানিকেই দেখি নতুন টেকনোলজি এলেই সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, ভাবে এটাই বুঝি সাফল্যের মূল চাবিকাঠি। একদম। আর কলিন্স বলছেন এই প্রবণতাটা আসলে খুব বিপজ্জনক হতে পারে। এটা অনেক সময় কোম্পানিকে ডুম লুপের দিকে ঠেলে দেয়। ডুম লুপ? সেটা আবার কি? ডুম লুপ হলো অনেকটা ব্যর্থতার চক্র, যেখানে কোম্পানিগুলো হুজুগের বসে একের পর এক নতুন প্রোগ্রাম, নতুন টেকনোলজি বা নতুন ফ্যাডের পিছনে ছোটে, কিন্তু কোনোটাতেই ঠিকমতো স্থির হতে পারে না, ধারাবাহিকতা থাকে না, ফলে আশা অনুযায়ী ফল আসে না, হতাশা বাড়ে, আবার নতুন কিছুর পেছনে ছোটে। এই চক্র চলতেই থাকে। আর মহৎ কোম্পানিগুলো? তারা এ ফাঁদে পা দেয় না। তারা প্রযুক্তিকে দেখে একটা টুল বা হাতিয়ার হিসেবে।
যে হাতিয়ারটা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য মানে তাদের হ্যাজহক কনসেপ্ট সেটা অর্জনে আরও গতি দিতে পারে। তারা প্রযুক্তির ফ্যাশনের শিকার হয় না, বরং খুব সচেতনভাবে ভেবেচিন্তে প্রযুক্তিকে কাজে লাগায়। ভিত্তিটা আগে, প্রযুক্তি পরে, ত্বরণের জন্য। কনসেপ্ট, শৃঙ্খলা, সংস্কৃতি, প্রযুক্তি সঠিক ব্যবহার, এই সবগুলো একসাথে মিলে শেষ পর্যন্ত কি তৈরি করে? কলিন্সের ফাইনাল আইডিয়াটা তো সম্ভবত ফ্লাইহুইল এফেক্ট, তাই না? হ্যাঁ, ফ্লাইহুইল এফেক্ট বা বাংলায় বললে গতিচক্রের প্রভাব, এটাই সবগুলোকে একসাথে বাঁধে। ফ্লাইহুইল মানে ওই যে ভারী চাকাটা থাকে। হ্যাঁ, কলিন্স বলছেন এই যে ভালো থেকে মহৎ অবস্থায় উত্তরণ, এটা কোনো একটা জাদুকরী মুহূর্তে ঘটে না বা কোনো একটা নাটকীয় ঘোষণা বা বিরাট পদক্ষেপের ফল নয়। তাহলে কেমন? এটা অনেকটা একটা বিশাল খুব ভারী ফ্লাইহুইল বা চাকা ঘোরানোর মতো। কল্পনা করুন একটা বিরাট চাকা স্থির হয়ে আছে, সেটাকে প্রথমবার ঘোরানোর জন্য কিন্তু প্রচণ্ড শক্তি লাগে, তাই না? হ্যাঁ, প্রথম ধাক্কাটা খুব কঠিন। প্রথম ধাক্কায় হয়তো চাকাটা 1 ইঞ্চিও নড়ল না, কিন্তু আপনি থামলেন না, ক্রমাগত একই দিকে ধাক্কা দিতে থাকলেন। পুশ পুশ পুশ। ধীরে ধীরে কি হবে? প্রতিটা ধাক্কা আগের ধাক্কার সাথে যোগ হয়ে গতি বাড়াতে থাকবে। ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসবে যখন চাকাটার নিজেরই একটা গতি তৈরি হয়ে যাবে, মোমেন্টাম। তখন অল্প ধাক্কাতেই অনেক বেশি ঘুরবে। হ্যাঁ, তখন মনে হবে চাকাটা প্রায় নিজে থেকেই ঘুরছে, অল্প চেষ্টাতেই গতি অনেক বেড়ে যাচ্ছে। এই যে মোমেন্টাম তৈরি হওয়া, এটাই হলো ফ্লাইহুইল এফেক্ট। তার মানে বাইরের থেকে যারা দেখে তাদের কাছে হয়তো মনে হতে পারে, আরে এই কোম্পানিটা তো হঠাৎ করে দারুণ সাকসেস পেয়ে গেল, একটা ব্রেক থ্রু হয়ে গেল। ঠিক, বাইরের লোকের কাছে ওটা ব্রেক থ্রু মনে হতে পারে, কিন্তু আসলে ওই ব্রেক থ্রুর পেছনে থাকে ওই ফ্লাইহুইল ঘোরানোর দীর্ঘ ধারাবাহিক প্রচেষ্টা। ওই যে আগের কনসেপ্টগুলো, হ্যাঁ, ওই যে লেভেল 5 নেতার প্রতিটা সঠিক সিদ্ধান্ত, প্রত্যেকটা সঠিক মানুষ যাকে টিমে নেওয়া হয়েছে, কঠিন বাস্তবতাকে স্বীকার করে নেওয়া প্রত্যেকটা পদক্ষেপ, হেজহগস কনসেপ্ট অনুযায়ী নেওয়া প্রতিটি উদ্যোগ, শৃঙ্খলার সংস্কৃতির প্রতিটি ছোট ছোট প্রকাশ, প্রযুক্তির সঠিক ব্যবহার, এই সবই হল ওই ফ্লাইহুইলের ওপর এক একটা ধাক্কা। ও, এবার পুরো ছবিটা পরিষ্কার হচ্ছে। এই ধাক্কাগুলো যখন দিনের পর দিন, বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে একই দিকে দেয়া হয়, তখনই ফ্লাইহুইলটা ঘুরতে শুরু করে এবং গতি পেতে থাকে। আর একসময় ওই ব্রেক থ্রু মোমেন্টটা আসে। এটা হলো আগের সবগুলো ধারণার সম্মিলিত ফলাফল। আর এর উল্টোটা হলো ডুমলুপ, তাই তো? যেখানে ধারাবাহিকতা থাকে না। একদম, ডুমলুপে ঠিক এর উল্টোটা হয়। ঘন ঘন দিক পরিবর্তন, নতুন নতুন চটকদার কিন্তু অগভীর উদ্যোগ, সঠিক লোক না থাকা, বাস্তবতাকে অস্বীকার করা, এগুলো ফ্লাইহুইলে ধাক্কা দেওয়ার বদলে উল্টো ব্রেক কষার মতো কাজ করে বা চাকাটাকে ভুল দিকে ঘোরানোর চেষ্টা করে। ফলে কোনো মোমেন্টামই তৈরি হয় না, শুধু হতাশা বাড়ে আর কোম্পানি পিছিয়ে পড়তে থাকে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ভালো থেকে মহৎ কোম্পানিতে রূপান্তর আসলে কোনো রহস্যময় ব্যাপার নয়, বরং এটা বেশ কয়েকটি মূল নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা লম্বা, ধৈর্যের আর খুব গোছানো মানে সুশৃঙ্খল একটা যাত্রা। ঠিক বলেছেন। লেভেল 5 লিডারশিপ দিয়ে শুরু, তারপর সঠিক মানুষ বাছাই করা, কঠিন সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করা, সজারুর মতো নিজের মূল শক্তিতে ফোকাস করা বা হেজহগ কনসেপ্ট খুঁজে বের করা, সেই ফোকাসটা ধরে রাখার জন্য একটা শৃঙ্খলার সংস্কৃতি তৈরি করা, এবং সবশেষে প্রযুক্তিকে ত্বরণকারী বা অ্যাক্সেলারেটর হিসেবে ব্যবহার করা, এই সবগুলো কাজ যখন একসাথে হয় তখনই ফ্লাইহুইলটা ঘুরতে শুরু করে। একেবারে নিখুঁত সারসংক্ষেপ। আর আমার মনে হয় এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা বা টেক অ্যাওয়ে যেটা, সেটা হলো দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। চকচকে নতুন কৌশল বা বাজারে চলা লেটেস্ট ম্যানেজমেন্ট ফ্যাডের পেছনে না ছুটে একেবারে মৌলিক কিছু নীতির প্রতি অবিচল থাকা, আর সেগুলোকে সুশৃঙ্খল চিন্তা আর কাজের মাধ্যমে দিনের পর দিন বাস্তবে রূপ দেওয়াই হলো আসল পথ। এবং এই নীতিগুলো শুধু বড় কোম্পানির জন্যই নয়, তাই না? একদমই না। আমার তো মনে হয় যে কোনো সংগঠন, সেটা ছোট হোক বা বড়, এমনকি কোনো দল বা গোষ্ঠী, অথবা ধরুন ব্যক্তিগত জীবনের কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও এই নীতিগুলো সমানভাবে প্রাসঙ্গিক। ধারাবাহিকতা, ফোকাস আর শৃঙ্খলা, এইগুলোই সাফল্যের মূল ভিত্তি তৈরি করে দেয়। সত্যিই তো, এই ধারণাগুলো নিয়ে ভাবলে অনেক কিছু যেন পরিষ্কার হয়ে যায়।
কলিন্স যদিও মূলত কোম্পানি নিয়ে গবেষণা করেছেন, কিন্তু আপনি যেমনটা বললেন, ব্যক্তিগত জীবনেও তো এর দারুণ প্রয়োগ থাকতে পারে। অবশ্যই পারে। যেমন ধরুন, নিজের হ্যাজহক কনসেপ্ট খুঁজে বের করার চেষ্টা করা, আমি আসলে ঠিক কোন কাজটায় সবচেয়ে ভালো করতে পারি, কোনটা করলে আমি সেরা হতে পারবো, আর কোন কাজটা আমাকে ভেতর থেকে শক্তি যোগায়, মানে আমার অর্থনৈতিক ইঞ্জিনটা চালায়, আর কোন কাজটার প্রতি আমার গভীর প্যাশন বা আবেগ আছে। হ্যাঁ, এই 3টে প্রশ্ন নিজেকে করা। এই 3টে বৃত্তের সংযোগস্থলটা খুঁজে পাওয়া, অথবা ধরুন জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস অর্জন করা, সত্যিটাকে অস্বীকার না করে মেনে নেওয়া, কিন্তু লক্ষ্য থেকে না সরে আসা, এই নীতিগুলো তো ব্যক্তিগত উন্নতি বা নিজের কেরিয়ারের ক্ষেত্রেও দারুণভাবে কাজে লাগতে পারে। নিঃসন্দেহে। এটা নিয়ে কিন্তু আমাদের সবারই একবার শান্ত হয়ে ভেবে দেখা উচিত, কি বলেন? কোথায় আমাদের ফ্লাইহুইল ঘুরছে আর কোথায় হয়তো আমরা অজান্তেই ডুম লুপে আটকে গেছি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভাবনার অবকাশ রইল।